ডিবি 5টা গাড়ি আসছিল, আপনারা যারা সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন। 5টা গাড়ি আসছিল, এসে তারা শুধুমাত্র আমাকেই এইখান থেকে উঠিয়ে তারপরে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে গেছে। তারা আসলে বর্ণনা করতে গিয়ে আমার অনেক জায়গায় খুবই কান্না পেয়ে আসবে। যখন গাড়িতে উঠায় তখনই আমাকে মার শুরু করে, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা এবং তার সাথে যারা ছিল, আমি যে মাইক্রোতে ছিলাম তাদের সাদা গাড়িতে, সেখানেই মার শুরু করে। মোটামুটি তখনই আমার এই পাশে এবং এখানে আপনারা দেখতে পারবেন এখনও মনে হয় খোলা কিছু, হাতের ঘুষিতে আমার এগুলো ব্যথা হচ্ছে এবং খুলে গেছে। তো যখন মিন্টো রোডের ওই ডিবি কার্যালয়ে নিয়ে যায়, আমি ভেবেছিলাম যে গাড়িতে যে টর্চার করেছে সেটা অনেক বেশি, এর চেয়ে বেশি টর্চার আর হতে পারে না। আমাকে হয়তো এখন তারা ছেড়ে দিবে, না হয় তারা গ্রেফতার দেখাবে, কিন্তু এর চেয়ে যে পাশবিক নির্যাতন তারা করতে পারে এটা আমি কোনোদিন চিন্তাও করিনি। তারা আমাকে যখন ডিবি কার্যালয়ের মূল ভবনের সামনে নিয়ে যায় তখন আমার চোখে একটা কালো কাপড় বেঁধে দেয়। আমি খুব ভয়ে ছিলাম, বারবার বলছিলাম যে ভাই আমাকে মেরে ফেলবে না তো। বলছিল যে খুবই খারাপ এবং আমার মা বাবা নিয়ে গালি দিয়ে যে কথা বলবি না, চুপ থাক, যা করছি তা আমাদের উপর থেকে নিয়ে আমাদের পক্ষে। চোখ বেঁধেছিল, চোখ বেঁধে নিয়ে এক জায়গায় নিয়ে গেছিলো আমাকে। কোথায় নিয়ে গেছিলো আমি বলতে পারি না, ওইখানেই পাশে কোনো একটা জায়গায় আমাকে নিয়ে গেছিলো। নিয়ে একটা শুরুতে একটা চেয়ারে বসায়, সেখানে আমার শরীরে যত কাপড় চোপড় ছিল সব খুলে ফেলে উপরে আরেকটা মাস্ক দিয়েছিল, তার উপরে আবার আরেকটা মাস্ক দিয়েছিল এবং সেই চেয়ারে বসিয়ে আমাকে গালি দিচ্ছিল। তখন হঠাৎ করে ডিসি আসে। এটা বুঝতে পারলাম কিভাবে, যখন সে আসতেছিল তখন হচ্ছে ওইখানকার কয়েকজন কনস্টেবল বলতেছিল যে এই ডিসি আসতেছে সাবধান, এমন। ডিসি আসে, ডিসি আসার পরে আমাকে চেয়ার থেকে উঠে নিচে শোয়ায়। নিচে তখন আমার, আপনারা জানেন 15 তারিখে ছাত্রলীগ আমার এই হাতে 3টা জায়গাতে একটা মাইনর ফ্র্যাকচার করেছিল বাড়ি মেরে, ডান পাশে আমাকে অনেক মেরেছিল। এই হাতটা আমার ইয়েতে একটা ডান হাতটা ঝুলানো ছিল। তখন সে আমাকে প্রথমে চিৎ করে শোয়ায়, শুয়ে আমাকে বলতেছে যে তোর এক হাত তো ছাত্রলীগ আছে, আরেক হাত আমরা ভেঙে দিব। যাই হোক, এই নাভি নিচ থেকে এই হাঁটু পর্যন্ত, হাঁটুতে অনেক বাড়ি মেরেছে। আমি তো আসলে আমার ওইখানে সমন্বয়কদের মধ্যে একজন সমন্বয়ক ভাই ছিলেন, ডাক্তার যখন এগুলো দেখছিলেন তখন ভাই এগুলো দেখেছে। আমি আসলে যদি নাহিদ ভাইয়েরটা সবাই দেখেছে, সেন্টারের সমন্বয়ক নাহিদ ভাইয়ের পিছনে কী অবস্থা হয়েছিল। রুটি যেভাবে বলে, কোথায় রুটি যেভাবে বলে তারা এইভাবেই আমার এই জায়গা থেকে একদম এইখানকার হাড় পর্যন্ত লাঠি জাতীয় কোনো একটা কিছু রেখে জোরে জোরে চাপ দিয়ে আমাকে কান্না করতে পর্যন্ত দেয় নাই। আমি যখন কান্না করতাম তখন আমার এইদিকে জোরে জোরে থাপ্পড় মারতো এবং বলতো যে কান্না করলে তোকে মেরে ফেলবো, তোকে আরও বেশি মারবো। কান্না পর্যন্ত করতে দেয় নাই। 2 পা আমাকে লম্বা করে সরিয়ে এখানে লাঠি রেখে সম্ভবত 2 জন চাপ দিয়ে আমাকে রুটির মতো এই পাশটা বারবার ইয়ে করছে এবং এটা শেষে আবার উল্টো করে সরিয়ে পিছন দিয়ে আবার এই পাশ থেকে পিছন পর্যন্ত আমাকে মারছে। প্রায় 2.5 ঘন্টা যাবৎ এমন করেছে। পরে হাত দুটো লম্বা করেছে, আমার বাঙা হাত এইভাবে ছিল, এই হাতটা লম্বা করে এইখানে সম্ভবত লাঠি জাতীয় একটা কিছু দিয়ে এই হাতের গিয়েতে চাপ দিয়ে ধরেছে। আমার না দমটা বের হয়ে আসতেছিল। তখন আমি ভাবতেছিলাম যে হয়তো মানে আমি আর বাংলাদেশ নামক বাংলাদেশ মানুষের সামনে আমি পড়ি নাই, এরা মানুষ না যারা আমাকে টর্চার করছে। এরা বারবার আমার মা বাবা নিয়ে এত গালি দিচ্ছিল, খুবই বাজেভাবে। আর মেরে মেরে ওরা বারবার আমাকে বলতেছে যে তোর তথ্য আমরা অনেক দিন যেমন শুনেছি, তোর ক্যাম্পাস থেকে তোর কয়েকজন স্যার এবং স্টুডেন্ট আমাদেরকে তোর কথা আগেই বলেছে, তুই জঙ্গি, তুই ছাত্র শিবির। এই মিথ্যাটা তারা প্রমাণ করার জন্য বারবার আমার মুখ থেকে বের করার জন্য তারা করছে, পায়তারা করছিল। শেষ পর্যন্ত তারা
এইটা না পেরে আবার বলা শুরু করেছে, তুই ছাত্রদল করিস, তুই ছাত্রদল করিস, তোর পিছনে যারা ছিল ওখানে সব ছাত্রদল। এটা বলতে বলতে আমাকে আসলে আবারও বলতে হয় নাহিদ ভাইয়ের কথা, আমি তো সামনের অংশ দেখতে পারতাম, সামনের অংশটা কালো হয়ে এমন হয়েছিল যে আমি ভেবেছিলাম যে আমার হয়তো নিচের এই পাশটা আমার পচে যাবে বা কেটে ফেলতে হবে, এমন অবস্থা হয়েছিল। আমি আসলে বলতে একে তো খুবই লজ্জা পাচ্ছি, আর একে চিন্তা করছি যদি এগুলো না বলি তাহলে দেশের মানুষ আসলে এবং আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা জানবে না কি আসলে নির্যাতন করা হয়েছে। প্রস্তাব করতে বলেছে, প্রস্তাব করার পরে আমার শর্ট খেয়েছি আমি, পুরো শরীর কেটেছে এবং পড়ে গেছিলাম, আমি দাঁড়িয়ে প্রস্তাব করেছি, তখন আমি বলবো। তো হাতে এখানে একটা ইঞ্জেকশন মেরেছে, যখন হাতে চাপ দিয়ে ধরে রেখেছিল তখন অ্যাডভোকেটকে বলেছিলাম ইঞ্জেকশন মেরেছে, এবং এটা আদালতে বলা হয়েছে, তাই হয়তো রিমান্ডটা একটু কমিয়ে দিয়েছিল। তো ওরা আমার অন্ধ্রকোষে জোরে জোরে সম্ভবত টোকা মেরেছে আমার, মানে বারবার আমার মনে হচ্ছিল যে আমি মরে যাচ্ছি না কেন, এত ব্যথা হচ্ছিল আমার। শেষ পর্যন্ত ওই টর্চার আসলে অনেক বর্ণনা দেওয়া যায়। এরা বারবার হচ্ছে আমার কাছে নাম জিজ্ঞেস করতেছিল সমন্বয়কদের, যে কোন কোন সমন্বয়করা ছাত্রদল করে, কোন কোন সমন্বয়করা শিবির করে। এইটা ওরা আসলে 15 তারিখ থেকে আমাকে ট্রেক করতেছিল। 15 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মার্কে আসছি, এবং 16 তারিখ থেকে আমি এইখানে নেতৃত্বটা টেক ওভার করেছি ধরা যায়, কারণ অনেক সমন্বয়ে হুমকি মানে সম্মুখীন হয়েছে। অনেক সমন্বয়কে এইভাবে বলা হয়েছে, বাসায় গিয়েও গুলি হয়েছে। আমাদের এখানে সোহান আছে, সোহানের বাসায় নাকি ছাত্রলীগ কর্মীরা গিয়ে ওকে বন্দুক তাক করেছে। এখানে অনেক সমন্বয়কে অনেক কিছু করেছে, এটা শুনেছি। ওনাও অনেক আগ থেকেই জানতো সমন্বয়কের তালিকা এখানে ক্যাম্পাস থেকে আমাদের হয়তো কেউ লিক করেছে, নাহলে এভাবে বলতো না যে তোর স্টুডেন্ট এবং স্যাররা আমাদেরকে তোর কথা বলেছে। 15 তারিখ থেকে ওরা আমাকে টেক করছে, আমাকে ভয়েসগুলো শোনাইছে, ইভেন এইটাও শোনাইছে যে আমি এখানে বক্তব্য দিয়েছিলাম দাঁড়াইয়া যে ছাত্রলীগ আমাদেরকে মেরেছে, আমরা তাদেরকে মারবো না, তবে আমরা সমতায় বিশ্বাসী। এই কথাটা তারা আমাদের ডিবি অফিসে এই ভয়েসটা শোনাইছে। অবশ্যই এখানে আমাদের স্টুডেন্টদের মধ্যে অথবা আমাদের শিক্ষকদের মধ্য থেকে অথবা বহিরাগত কেউ থাকলে তারা এটা রেকর্ড করেছে, এটা টিভিতে পাঠিয়েছে, তারা আমাকে রেকর্ড শুনিয়েছে। এবং অফলাইনে ফোনে যে কথা বলেছি 15 তারিখ থেকে সেই ফোনের রেকর্ডগুলো শুনে আমাকে মেরেছে। ইভেন আমি সকালে আমার মা থেকে আমি বিদায় নিয়েছি, আমি জানি এই স্বৈরাচার সরকার আমাদেরকে খুব সহজে ছেড়ে দিবে না, আমাদেরকে মেরে ফেলবে। আমি আমার মা থেকে সকালবেলা আমি বিদায় নিয়েছি, মা মরে গেলে আমার জন্য কান্নাকাটি করো না, আমার জন্য দোয়া করো, আর যদি বেঁচে থাকে তাহলে বিকেলবেলা ফোন দিবে। এই ভয়েস রেকর্ডটা তারা আমাকে শুনিয়ে টর্চার খুব বেশি মাত্রায় বাড়াই দিয়েছিল, এবং এক পর্যায়ে ওরা আমার হাত পা দুইটা একসাথে করে দুই দিক দিয়ে পাড়া দিয়ে ধরে রেখেছিল, এবং পিঠে পাড়া দিয়ে দাঁড়াইছিল মনে হচ্ছে। আপনারা জানেন আমি বিএনসিসি করেছিলাম, বিএনসিসির কার্ডটা ভেতরে পেয়েছি। ওরা বারবার বলতেছে সে এত শক্ত কেন, সে জঙ্গি, সে বিএনসিসি ট্রেনিং নিয়েছে। আমি বলার মতো কোনো স্কোপ পাইনি যে আমি সেনাবাহিনীর সাথে আমি সামরিক মহড়ায় অংশ নিয়েছিলাম। অন্ততপক্ষে আমি দেশদ্রোহী হতে পারি না বা জঙ্গি বা এমন কিছু আমি করতে পারি না, এই কথাটা বলার সাহসও আমি পাইনি। তারা বিএনসিসির কার্ডটা দেখে বারবার বলছিল যে সে এত সত্য, সে ট্রেনিং নিয়ে এসেছে, জঙ্গি এমন কিছু করছিল। বারবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দুর্গা মুস্তফার কথা বলতো, সে বলতেছিল যে কয়েকজন কনস্টেবল বলছিল স্যার ছেড়ে দেই, ওর হাত মনে হয় অলরেডি ভেঙে গেছে।